দাঁড়ান, আজকে যাবেন না। এখানে সোজা দাঁড়িয়ে থাকেন, একদম পালানোর চেষ্টা করবেন না। বিকালের দিকে পরিবেশটা একটু শান্তশিষ্ট থাকে, কোনো রোদ থাকে না, খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ। আমি যেই বাড়িটাতে থাকি তার ছাদ থেকে চট্টগ্রামের এই ছোট্ট শহর খুব ভালোভাবেই দেখা যায়। চট্টগ্রাম অনেকটা পাহাড়ি এলাকা, আর আমি যেই বাড়িটাতে থাকি সেটাও বলতে গেলে একটা ছোটোখাটো পাহাড়ের মধ্যে বাড়িটা নির্মাণ করা হয়েছে। এখন আর পাহাড় নেই, সব কেটে ঘর বাড়ি নির্মাণ করে। ছাদে দাঁড়িয়ে যখন পরিবেশটা উপলব্ধি করতে লাগলাম, কিছুক্ষণ পর বাড়িওয়ালার মেয়ে ছাদে উঠে। আর যেই আমি মেয়েটার উপস্থিতি টের পেয়ে নিচে নামার প্রস্তুতি নিলাম, ঠিক তখনই আমায় বলল যেন নিচে না নামি, সোজা যেন দাঁড়িয়ে থাকি। আমি একটু চুপ করে থেকে ইতস্তত করে বললাম, আমার কাজ আছে, আমাকে এখন যেতে হবে। আমার কথাটা শুনে মেয়েটা হাত দুটো কোমরে রেখে একটু ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে একটু জোর দিয়ে বলল, দেখুন, আপনার কোনো কাজ নেই সেটা আমি ভালো করেই জানি। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমাকে দেখলেই আপনি এড়িয়ে চলছেন। কেন করছেন এটা? কি সমস্যা আপনার? সত্য কথা, আমার কোনো কাজ নেই। আসলে আমরা যখন এই বাড়িতে ভাড়ায় উঠি তখন বাড়িওয়ালা আব্বা আম্মাকে বলছিল, দেখুন, বাসা ভাড়া নিবেন ঠিক আছে, সবার ছেলে মেয়ে আছে, আমারও মেয়ে আছে দুটো, তবে ছেলে নেই আমার, একটা শর্ত আছে। আব্বা তখন মাথা নাড়তে নাড়তে বলল, হ্যাঁ বলুন, আপনার কি শর্ত? আমি তখন আব্বার পাশে বসেছিলাম। মূলত ঘর নিয়ে আমার উপর ডিপেন্ড করে। আমার যদি রুমগুলো পছন্দ না হয় তাহলে ঘর ভাড়া নেওয়া হবে না। অনেক বিল্ডিংয়ে আব্বা বাসা খুঁজেছে, কিন্তু আমার পছন্দ হয়নি বলে ভাড়া নেওয়া হয়নি। ঘর পছন্দ হলে ছাদ পছন্দ হয় না, আবার ছাদ একটু ভালো মনে হলে ঘরের রুম পছন্দ হয় না। কোনো ঘর যদি ভাড়া নিতে হয় তাহলে আমি প্রথমে একদম সোজা ছাদটা দেখি যে ছাদের অবস্থাটা কেমন। যেই বাড়িতে থাকব সেই বাড়ির ছাদে যদি সময় কাটাতে না পারি তাহলে সেই ঘর ভাড়া নেওয়ার দরকার কি? সেই সুবাদে এই বাড়ির ঘর দেখতে আব্বা আম্মা আমায় নিয়ে আসে। আমি যখন রুমগুলো দেখলাম মোটামুটি ভালো, তবে তেমন একটা পছন্দ হয়নি। রুমগুলো তেমন একটা বড় না। রুমগুলো দেখে যখন আমি ছাদ দেখতে গেলাম আমি পুরো অবাক হয়ে গেলাম। এই ছাদ থেকে চারপাশটা ভালো করে দেখা যায়, আর ছাদটা মনের মতো হওয়াতে আব্বাকে বললাম, এইখানে ঘর ভাড়া নিতে পারো, আমার ভালো লাগছে। আর আগে যেই বাড়িটাতে থাকতাম ওইখানে ছাদটাও অনেক জোশ ছিল, বিশেষ করে রাতের বেলায় ওই ছাদেই আমার বেশ সময় কেটে যেত। ওই বাড়ির খচ্চর মোটা হাবলা মার্কা বাড়িওয়ালা করল কি, বাড়ির ছাদে ছোটখাট রুম তৈরি করে দিল, যাতে একেবারেই ছাদের সৌন্দর্য ধ্বংস হল। কি করব আর না করব কিছুই বুঝতে পারছিলাম না। ছাদে আসা যাওয়া একদম বন্ধ হয়ে গেল। অবশ্য কিছু করার নেই, কে না চায় 2-4 টাকা পকেটে না আনতে। আগের বাড়িওয়ালাও ঠিক তাই করল, আর এই কারণে অন্য ঘর খোঁজার চেষ্টা। আব্বার পাশে যখন আমি চুপ করে বসেছিলাম এমন সময় নতুন বাড়িওয়ালা যে কথাটা বলল আমি সেটা শুনে আমি বেশ অবাকই হলাম খানিকটা। আমার শর্তটা হলো, আপনার ছেলে মেয়ে ছাদে উঠতে পারবে না, একই বাড়িতে থাকলে এমনি কথাবার্তা হবে। আমি জানি আজকালের ছেলেমেয়েরা অনেক এগিয়ে আধুনিকতার দিক দিয়ে, কিন্তু তবুও আপনার ছেলে আমার মেয়েদের সাথে কথা বলতে পারবে না। অভদ্রতা বশত কোনো আলাপ ওদের মধ্যে হোক আমি চাই না। এখন ভেবে দেখুন আপনারা। লোকটির কথা শুনে আমি অনেকক্ষণ চুপ করে তাকিয়েছিলাম। ব্যাটাই কি বলল এটা? তাহলে ঘর ভাড়া দেওয়ার দরকার কি? আম্মা আমার দিকে তাকিয়ে থেকে বলল, জাহিদ, কি বলছে শুনেছিস বাবা? আমি কিছুই বললাম না। আব্বা আম্মা আমার উত্তর শোনার অপেক্ষায় ছিল। ওই যে বললাম আমার উপর ডিপেন্ড করছিল সব কিছু। আমি একটু সময় নিয়ে আব্বাকে মাথা দিয়ে না সূচক ইশারা দিলাম। আব্বা বাড়িওয়ালাকে বলল, আমরা আপনাকে ভেবে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, 2-1 দিনের ভিতরে বলবেন। জানেন তো ঘর সবসময় খালি থাকে না, একজনের জন্য তো আর ঘর ফেলে রাখা যাবে না। আমি বুঝলাম না, ভেবে দেখার কি আছে? ছাদে যখন উঠতে পারবো না তখন ঘর ভাড়া নিয়ে লাভ কি?
ছাদটাকে বেশি প্রাধান্য দিই এই জন্য যে আমি ছাদে উঠে গিটার নিয়ে মাঝে মাঝে গান করি, যদিও তেমন পারি না। সবার যার যার একটা নেশা থাকে, কারো গল্পের বই পড়ার নেশা, কারো খেলাধুলার নেশা, আর আমার গিটার বাজানোর সাথে সাথে গান গাওয়ার নেশা। আর তার জন্যই পছন্দসই জায়গা হচ্ছে ছাদ। কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। কথা বলতে পারেন না? মেয়েটির কথায় বাস্তবে ফিরলাম। ওই দিন কথাবার্তা বলে আসার পর আব্বাকে বলেছিলাম, ভেবে দেখার কিছু নেই। আব্বা আমায় একটু ধমকানির সুরে বলেছিল, দেখ জাহেদ, যথেষ্ট হয়েছে। আমি চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে ঘর খুঁজছি। কার জন্য? তোর জন্য। ছাদে কিচ্ছু যায় আসে না, হয় এই বাড়িতে থাক আর না হয় নতুন বাড়িতে। আমি কিছু বললাম না। রাতে ভাবলাম, এই বাড়িতে তো এখন ছাদেই ওঠা যায় না। তাছাড়া নতুন বাড়ির ছাদটা অবাক করার মতো, খুব সুন্দর। তাছাড়া আব্বা হয়রান হয়ে গেছে ঘর খুঁজতে খুঁজতে। আর ছাদে তো বাড়িওয়ালা পাহারা দিচ্ছে না যে আমি কখন ছাদে উঠব আর তখন খপ করে ধরবে। তবে ওনার মেয়েদের সাথে কথা না বললেই তো হলো। আর তারপরেই এই বাড়িতে উঠলাম, আজ 4 মাস হয়ে গেছে। আমি ওকে বললাম, দেখুন আমি আপনাকে এড়িয়ে যাব কেন? আমার চোখের দিকে তাকান। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আপনি আমাকে মিথ্যা বলছেন। মানুষ কখন মিথ্যা বলে জানেন? যখন চোখে চোখ রেখে কথা বলার সাহস থাকে না। এই মেয়ে দেখি একটু বেশি বোঝে। আসলে মেয়েটার দিকে তাকিয়ে আমি কথা বলিনি। বাড়িওয়ালার 2টো মেয়ে, বড়টার নাম উম্মে ইবনাত আর ছোটটার নাম উম্মে মালিহা। আর এখন বাড়িওয়ালার ছোট রাজকন্যাই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। একটা কথা কি, আমি যখন ছাদে এসে চুপি চুপি গিটার বাজাতাম, ওরা 2 বোন মিলে দাঁড়িয়ে শুনত, যেটা আমি দেখতাম না। পিছন থেকে দাঁড়িয়ে শুনত তো তাই। আর যখন টের পাইতাম তখন কিছু না বলে চুপচাপ ছাদ থেকে নেমে যেতাম। এই 4 মাসে আমি অনেক দূরে দূরে থেকেছি এদের কাছ থেকে। তবে একটা বিষয় লক্ষ্য করেছি, মালিহার বড় বোনকে তেমন দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন মালিহাকে ছাদে নজরে পড়ত। তবে কেউ কারো সাথে কথা বলতাম না। বাড়ির গেটের সামনে দেখা হলে নিচে তাকিয়ে না দেখার ভান করে চলে আসতাম। আমি এবার সরাসরি মালিহার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার আর কিছু বলার আছে? কথাটি একটু শক্ত কণ্ঠে বললাম। আমার কথাটা শুনেই মালিহা আর কিছু বলল না। কথাটা এমনভাবে বললাম যেন আমি কোনো পাত্তাই দিচ্ছি না। আর আমিও ওর চুপ থাকা দেখে ছাদ থেকে চলে আসলাম। অবশ্য ও মনে মনে কি ভেবেছে আমি জানি না। আসলে সত্য কথা বলতে কি, সাধারণ একটা মেয়ে যখন এলাকায় বেড়ে ওঠে, তখন এলাকার অনেক ছেলেই ওই মেয়েটার মন পাওয়ার জন্য পিছে লেগে পড়ে, কথা বলার চেষ্টা করে, অপেক্ষায় থাকে, ইস মেয়েটার সাথে যদি কথা বলতে পারতাম। আর সেদিক দিয়ে আমি অনেক পিছে। তবে একটা কথা মানতে হবে, মালিহা দেখতে ভালোই। মেয়েটার ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল আছে, যেটা ওর চেহারার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। আমি যখন মালিহাকে ছাদে দেখতে পেয়েই চলে আসি বা ওকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাই, তখন ঠিকই মালিহার মনে প্রশ্ন জেগেছে, আমি ওকে ইগনোর করছি বা মালিহাকে আমার ভালো লাগে না। এটা ভাবা স্বাভাবিক। 1-2 দিন হলে এসব বিষয় মাথায় বিরাজ করে না, কিন্তু আজ 4 মাস ধরে এই কাজগুলো আমি করে আসছি। আমার সাথে এর আগে কথা বলার অনেক চেষ্টা করছে, কিন্তু তার আগেই আমি কেটে পড়ি। কি করব, কিছু করার নেই। বাড়িওয়ালার শর্ত বলে কথা। তার উপর আমার তেমন আগ্রহও নেই ছাদে কথা বলার। ঠিক 2 দিন পর ভার্সিটি থেকে এসে সিঁড়ি দিয়ে উঠে বাসায় যাওয়ার জন্য উঠতে লাগলাম, তখন দেখলাম ও দাঁড়িয়ে আছে। আমি যথারীতি না দেখার ভান করে চলে যেতে যাব, অমনি আমার সামনে এসে পথ আগলে রেখে বলল, আমিও দেখে নেব আপনি কি করে আমাকে এড়িয়ে চলেন। অনেক ভাব আপনার, তাই না? এখনো এড়িয়ে চলে যেতে চাচ্ছিলেন। আমিও দেখিয়ে দিব কত ধানে কত চাল। আমি কিছুই বুঝলাম না এই কথার মানে কি, কিন্তু আমি এর সাথে কথা বললেই কি আর না বললেই বাকি। আমি কিছু বলতে যাব, মালিহা ঠিক তখন আবার বলল, ওই যে কথায় আছে না, সোজা আঙুলে ঘি না আসলে বাঁকা আঙুল দিয়ে ঘি আনতে হয়। আমি বোকা বনে গেলাম। ইতস্ততা করে বললাম, এই কথার মানে কি? মানে কিছুই না, এত বুঝতে হবে না আপনার। আমাকে ইগনোর করা এতটা সহজ, আমিও দেখে নিব। ওর কথা গায়ে মাখলাম না আমি তেমন।
আমি এই কথার জবাব না দিয়ে বললাম, ঠিক আছে, এখন যেতে দিন। যখন কথাটা বলে একটু থামলাম, ও শুধু আমার দিকে তাকিয়ে রইল। ওর তাকানোর ভঙ্গিম আমার কাছে কেমন জানি লাগলো। ও আস্তে আস্তে এক পা দুপা করে আমার কাছে আসতে লাগলো, আর আমিও একটু ভয় পেয়ে এক পা দুপা করে পিছিয়ে একটু একটু তাকিয়ে 1 সিঁড়ি 2 সিঁড়ি পিছনে নামতে লাগলাম। মনে মনে বলতে লাগলাম, আরে কেউ থাকলে এই মেয়ের হাত থেকে আমায় বাঁচাও। একবার ভাবলাম একটা চিল্লানি দিই বাড়িওয়ালা বলে, কিন্তু দিলাম না, কারণ বাড়িওয়ালা এসব কথা বিশ্বাস করবে না। মালিহা আমার দিকে আরও 1 পা সামনে আসলো, আর আমি আরও 1 পা পিছনে গেলাম। ও একটু হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, এখনই ভয় পাচ্ছেন? আরও কত কিছু তো এখনো বাকিই আছে। আমি কিছুই বললাম না। আমি একটা ঢোক গিললাম। দেখলাম মালিহা আমার সামনে থেকে সরে গিয়ে দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়ালো। এই মেয়ের মতিগতি ভালো না একদমই। আমি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। বিকেলে আর ছাদে গেলাম না। এই মেয়ে কি করে আর না করে তার ঠিক নেই। এশার নামাজের পর ছাদে গেলাম। এটা নিশ্চিত এখন মালিহা আসবে না। আমি গিটার টুংটং করে আর গাইতে থাকলাম, ঠান্ডাও পড়েছে। কিন্তু এখন তো ঠান্ডা পড়ার কথা না। বেশ কিছুক্ষণ বাজানোর পর যখন একটু থামলাম, তখন পিছন থেকে শুনতে পেলাম, কি হলো, আর বাজাবেন না? থামলেন কেন? ঠান্ডা পড়ছে খুব। আমি একটু অবাক হলাম। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে একদম। কিন্তু এই মেয়ে এখন এখানে কি করে? আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম, আচ্ছা, আপনি কি চান বলুন তো? আপনার বাবা আমাদের এই বাসা ছেড়ে দিতে বলুক, এসব কেন করছেন আমার সাথে? চলে গেলে খুশি হবেন আপনি, বলুন? মালিহা একটু চুপ করে রইল। আজকের চাঁদটার আলো বেশ ভালো, চারপাশ একদম স্পষ্ট দেখা যাচ্ছে, পরিবেশ ঝলমল করছে একেবারে। আমার কথাটা শুনে ওর চেহারা কেমন একটা ফ্যাকাশে হয়ে গেল, যেন খুব কাছের মানুষ তাকে বকা দিয়েছে। আমার থেকে এভাবে হঠাৎ ধমক খাবে সেটাও আশা করেনি। একেবারেই ওর মুখটা চুপসে গেছে, একদম চাঁদের আলোতে অনেকটা বোঝা যাচ্ছে। মালিহা আরও একটু সময় নিয়ে বলল, কোথায় যাবেন শুনি? আপনাকে আমি যেতে দিলে তো এই বাসা থেকে? আমি আবারও একটু অবাক হলাম। এই মেয়ে বলে কি? এর এত সাহস এলো কিভাবে? আমি যখন চুপ করে দাঁড়িয়ে রইলাম, কিছু বুঝে ওঠার আগেই মালিহা হুট করে আমার কাছে এসে আমার ঠোঁটে ওর ঠোঁটের উষ্ণতা দিয়ে দিল। প্রায় 30 সেকেন্ডের মতো ও আমাকে জড়িয়ে ধরে এই কাজটা করল। আমি নিজেকে এখনো বিশ্বাস করতে পারছি না। এটা কি হলো? কি করলো এসবও? ওর কি একটুও ভয় করছে না? তারপর আমাকে ছেড়ে দিয়ে মালিহা বলল, এবার দেখব মিস্টার আপনি কিভাবে আমার থেকে দূরে থাকেন। দেখি এবার এই বাড়ি থেকে কিভাবে যান আপনি। এবার দেখব কেমন করে আপনি আমায় ইগনোর করেন। আমার এই স্পর্শটা আপনাকে আমার কাছে টেনে আনবেই। আমার এই স্পর্শকে অবহেলা করার শক্তিটুকু আপনার নেই। আর বাবা আপনাদের তাড়াবে কেন? আমি থাকতে তাড়াতে দিলে তো। আমি এখনো চুপ করে রইলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা স্বপ্ন নাকি বাস্তব। কি বলবো কিছুই বুঝতে পারছি না। এখনো শকের মধ্যে আছি আমি। পুরো শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল। আমি অনুভব করলাম শরীরটা কেমন ঠান্ডা হয়ে গিয়েছে। ঠোঁটের স্পর্শে জ্বর এসে গেল নাকি আমার? আর এই কথাগুলো বলেই মালিহা একটা হাসি দিয়ে চলে যায়। যাওয়ার সময় একটু থেমে পেছনে ফিরে একটা চোখ টিপ মেরে দৌড় দিল। আমি অনুধাবন করলাম এই স্পর্শের কি এমন শক্তি যা একটা মানুষকে এমন করে মুহূর্তের মধ্যে নাড়িয়ে দিতে পারে। এই মেয়ে বা কত না সাংঘাতিক! কিভাবে এসে একটা ছেলেকে জড়িয়ে ধরতে পারল, কিভাবে চুমু খেতে পারল এত গভীরভাবে, আমি ভেবে পাই না। কিন্তু আমার মনে হঠাৎ করে গান বাজছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এই স্পর্শ আমাকে এমন করে টানছে কেন? এই স্পর্শটা আবার দরকার। এর পরের বার অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে এর এত ক্ষমতা কেন যা একটা মানুষকে নাড়িয়ে দিতে পারে। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।